নতুন সরকার ক্ষমতা নেয়ার ৩ মাস না যেতেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। ফলে জুন থেকেই বাড়তি চাপে পড়বেন সব শ্রেণীর গ্রাহক। তবে প্রায় ২০% দাম বাড়ানোর প্রভাব সাধারণ মানুষের উপর কতটুকু পড়বে তা মূল্যায়ন করেনি কমিশন। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন, আরও কঠিন হবে জীবনযাপন, নতুন চ্যালেঞ্জে পড়বে ব্যবসা বাণিজ্য। মিসবাহ হাসানের রিপোর্ট। গেল ৪.৫ বছর ধরে সাধারণ মানুষকে ভোগাচ্ছে চড়া মূল্যস্ফীতি, যা মোকাবেলায় সঞ্চয় ভাঙা কিংবা ধার দেনা করে চলা হয়ে পড়েছে নিত্যদিনের ঘটনা। এমনকি গরিবের খাতায়ও যুক্ত হয়েছে রেকর্ড সংখ্যক। এমন বাস্তবতার মধ্যেই চরম দুঃসংবাদ নিয়ে এলো বিদ্যুতের বাড়তি দাম, যা ঘাড়ে চাপছে চলতি জুন থেকেই। যে সিদ্ধান্ত আমরা পৌঁছেছি, একরকম তাড়াহুড়া করেই দাম বাড়ানোর বন্দোবস্ত করে বিইআরসি। গণশুনানিতে ভুতুড়ি হিসাব নিকাশ তুলে ধরা হলেও তা আমলে নেওয়া হয়নি শেষ পর্যন্ত। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে জুন থেকেই ইউনিটে ১.৫ টাকা বাড়বে বিদ্যুতের দাম, ফলে যা দাঁড়াবে ১০ টাকা ৬৩ পয়সায়। একই সাথে পাইকারি পর্যায়ে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে প্রায় ২০%। ১.৫২ টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে ১০.৬৩ টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিইআরসির চেয়ারম্যান জানান, বাজেট সামনে থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও মূল্যায়ন করা হয়নি জনজীবনের নেতিবাচক প্রভাব। যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন, কঠিন এই সময়ে দাম বাড়ানোর প্রভাব হবে ভয়াবহ। আর বিকেএমইর সভাপতির মতে এই সিদ্ধান্ত আরও চ্যালেঞ্জে ফেলবে ব্যবসা বাণিজ্য। মানে মরার পরে খালের ঘা, আর দাম বাড়াইলে তাহলে তো সেই তো দিন আনি দিন খাই, আমাদের জন্য তো এটা অনেক কষ্টের। ব্যবসা বাণিজ্য নাই, সব কিছু জিনিসপত্রের দাম বেশি। ঘোষণা ছাড়াই তেলের দাম বাড়াই দিল, এখন আবার বিদ্যুতের দাম বাড়াবে। আমরা তো এখন মধ্যবিত্ত ঘরের যারা আছি তারা অনেকেই বিপদের ভিতরে আছে। সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে দাম বাড়ালে, আবার একই সাথে শিল্প কলকারখানা উৎপাদন খরচ বেড়ে গেলে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, এই জায়গাটাতে না বাড়িয়ে এখানে ভর্তুকি দিয়ে অন্য জায়গা থেকে এই ভর্তুকিটাকে রিকভার করার জন্য। পিডিবির হিসাব বলছে, আগামী অর্থ বছরে প্রতি ইউনিট উৎপাদন খরচ দাঁড়াতে পারে ১২ টাকা ৯১ পয়সা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ক্ষমতার শীর্ষে বসে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে স্ত্রীর নামে কোটি টাকার গিফট লোন নেন ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম, যে ঋণের বড় অংশ এখন খেলাপি। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে বিতরণ করা হয়েছিল এমন অসংখ্য কথিত গিফট লোন। সেই সুবিধাভোগীদের তালিকায় উঠে এসেছে খুরশিদ আলমের পরিবারের নামও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। ধানমন্ডি ৩ নম্বর সড়কের এই বাড়ি অ্যাগ্রোক্রপস নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়, কিন্তু এই প্রতিষ্ঠানের নামই কখনো শুনেননি বাসিন্দারা। দীর্ঘ সময় অস্তিত্ব খুঁজে পায়নি টিম ৭১। অথচ এই বাড়ির ঠিকানা ব্যবহার করে ২০১৬ সালে ১.৫ কোটি টাকার ঋণ নেওয়া হয় ওই প্রতিষ্ঠানের নামে। অফিস ছিল, এখন এখানে আর অফিস নেই, এটা থাই বেবি ডায়াপারের অফিস ছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা থেকে নেয়া ওই ঋণের পরিমাণ এখন ৩.৫ কোটি টাকার উপরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এর মধ্যে ২,৭৯,০০,০০০ টাকাই মন্দমানের খেলাপি, আর বাকি অর্থ মেয়াদ উত্তীর্ণ। আশ্চর্যের তথ্য হলো, খেলাপি এই প্রতিষ্ঠানের মালিকানায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের স্ত্রী আফরোজা আক্তার। জানিয়ে এরই মধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। একটি প্রতিষ্ঠান ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে, সেই প্রতিষ্ঠানে ওনার ওয়াইফও ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত। ওনার নাম কিন্তু প্রতিষ্ঠানে নেই, ওনার ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই, প্রতিষ্ঠানের নামে ঋণ আছে। যে প্রতিষ্ঠানে তার ওয়াইফও একজন পার্টনার বা পরিচালক, রজিস্টার সম্মত খেলাপি অবস্থায় আছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আলিয়া খানম চৌধুরী, যিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জামাল মোল্লার স্ত্রী। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার সাবেক 2 শীর্ষ কর্মকর্তার স্ত্রীরা বেনামে ঋণ বের করে নেন ক্ষমতা খাটিয়ে। কাস্টমাররা গিয়ে টাকা তুলে নিত, ওটাই তো সবচেয়ে অবভিয়াস প্রমাণ যে এটা কনফিডেন্সে কিভাবে এফেক্ট করতেছে। প্রাইভেট সেক্টরের মধ্যে তো সবচেয়ে বড় দুর্দশাগ্রস্ত ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, যেটা কিন্তু ঘুরে দাঁড়ানোর পথে হয়। শুধু যে ইসলামিক ব্যাংকের মধ্যে প্রভাবটা সীমিত থেকে যাবে তা না, এগুলোর তো কিছু ছোঁয়াচে টাইপ অফ প্রভাব থাকে, বিশেষ করে যেহেতু এগুলো বড় প্রতিষ্ঠান। আরও ভয়ঙ্কর তথ্য হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে থাকা অবস্থায় গিফট লোন দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তারই অংশ হিসাবে খুরশিদ আলম এই ঋণ নেন স্ত্রীর নামে। এ বিষয়ে জানতে খুরশিদ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। পরে তার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি কোনো সাড়া দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। প্রতিষ্ঠানটির সোশ্যাল মিডিয়া পেজে ওয়েব অ্যাড্রেস দেয়া থাকলেও তা অকার্যকর। আর একমাত্র পোস্ট দেওয়া হয় 2014 সালের 13 এপ্রিল। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা। এদিকে তৃতীয় দিনের মতো আবারও উত্তাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় এলাকা। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সকাল থেকে আবারও বিক্ষোভে নামেন ব্যাংকটির গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি, পরে তা বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিলটি প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। তাদের অভিযোগ, ইসলামী ব্যাংকে আবারও একটি লুটেরা সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। এতে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এদিকে বিতর্কিত খুরশিদ আলমের নিয়োগের সিদ্ধান্ত কোনো আন্দোলনের মাধ্যমে নড়চড় হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। যদি ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান ব্যাংক টাওয়ারে আসেন, কোন বোর্ড মিটিং করেন, তাহলে তাৎক্ষণিকভাবে সচেতন গ্রাহক যারা আছেন তারা সেখানে যাবেন, তাদের দাবি আদায়ের ব্যবস্থা করবে। তারা যদি নিজের প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা বা কর্মপরিবেশকে ফিরিয়ে না আনে, তবে স্বাভাবিকভাবে শুধু বহিঃশক্তি দ্বারা এখানে নিয়ন্ত্রণ করে শান্তি শৃঙ্খলা বা সঠিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা সম্ভব না। তাদেরকে স্ব উদ্যোগে এখানে কর্মপরিবেশ ফিরে আনতে হবে, তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং আমরা সুযোগ দেব। একজন চেয়ারম্যান তো যা খুশি তাই করতে পারেন। এপ্রিলে কিছুটা বাড়ার পর আবারও কমেছে রপ্তানি আয়। ইবিবির তথ্য অনুযায়ী মে মাসে এসেছে $440 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে 7%। প্রতিবেদন অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের 11 মাসে মোট রপ্তানি আয় এসেছে $4,379 কোটি, যা সবশেষ অর্থ বছরের একই সময়ের তুলনায় কমেছে 2.5%। বরাবরের মতো রপ্তানিতে শীর্ষ অবস্থানে পোশাক খাত, যেখান থেকে এসেছে $3,531 কোটি, আর বছর ব্যবধানে এ খাতে আয় কমেছে প্রায় 3.5%। তবে রপ্তানি বেড়েছে হোম টেক্সটাইল, চামড়া সহ বেশ কয়েকটি খাতে। উল্লেখ্য, চলতি অর্থ বছরে মোট পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $5,500 কোটি, যা থেকে বেশ দূরে বাংলাদেশ। পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। দেশটির শ্রম আইনের 301 ধারার অধীনে বাংলাদেশ সহ 15টি দেশ থেকে পণ্য আমদানিতে 10% হারে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR। বাকি 45টি দেশের উপর আরোপিত হবে 12.5% শুল্ক। নুসরাত মমির প্রতিবেদন। বৈদেশিক বাণিজ্যে নতুন শুল্কের আঘাত হানার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম ইস্যুতে 301 ধারার অধীনে 60টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত 10 থেকে 12.5% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR, যার আওতায় বাংলাদেশের উপরও বসছে 10% শুল্ক। সংস্থাটির দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে এবং মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।
ইউএসটিও জানিয়েছে জোরপূর্বক শ্রম তদন্তের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন সহ 15টি দেশ থেকে আমদানির উপর 10% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তাধীন অবশিষ্ট 45টি দেশের উপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তবে এমন শুল্ক আরোপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। তো এখানে এই যে ইউএস যেটা বলতেছে এটা কমপ্লিটলি ওরকম একটা মরণগিরির মতো একটা অবস্থা, যে মানে জোরপূর্বক শ্রম আচরণ। একটা কি প্রমাণ দিতে পারবে যুক্তরাষ্ট্র? আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের প্রবেশ ঠেকানো জরুরি, কারণ এতে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। ইউএসটিআর আরও জানিয়েছে নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে কম শুল্কে আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জ্বালানি, বিরল খনিজ সহ নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল ও সবজি, ঔষধপত্র, রাসায়নিক পদার্থ এবং বিমানের যন্ত্রাংশ সহ বেশ কিছু পণ্যকে শুল্কের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে। এর আগে ফেব্রুয়ারিতে গত বছর ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের আদালত। 20 ফেব্রুয়ারি আবারও 10% অস্থায়ী শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যার মেয়াদ শেষ হবে 24 জুলাই। নুসরাত মৌমি, 71। দেশে জ্বালানি চাহিদা পূরণে 2372 কোটি টাকায় 3 কার্গো এলএনজি কিনছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়, যেখানে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস থেকে 2 ও সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর থেকে কেনা হবে 1 কার্গো এলএনজি। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী চলতি বছরের 26 থেকে 27 জুন সময়ের জন্য 26তম কার্গো, 30 জুন থেকে 1 জুলাই সময়ের জন্য 27তম এবং 6 থেকে 7 জুলাই সময়ের জন্য 28তম কার্গো এলএনজি কেনা হবে। জ্বালানির বাজারে অস্থিরতা কমাতে জরুরি মজুদ থেকে তেল সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ভোক্তা সন্তুষ্টি। কিন্তু কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল ছেড়ে শুধু অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ নয়, বরং রপ্তানি করছে এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশেও। তথ্য বলছে, গেল মাসে দৈনিক রেকর্ড 56 লাখ ব্যারেল রপ্তানি করে যুক্তরাষ্ট্র, যার ফলে দ্রুতই খালি হচ্ছে মার্কিন তেল ভান্ডার। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকায় টালমাটাল বৈশ্বিক জ্বালানির বাজার। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ব্যবহার করা শুরু করে নিজেদের কৌশলগত মজুদের ভান্ডার। ভোক্তা অসন্তোষ ঠেকাতে অভ্যন্তরীণ বাজারে রেকর্ড সরবরাহের পাশাপাশি রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণে। এতেই খালি হয়ে আসছে দেশটির জ্বালানি তেলের মজুদ। তথ্য বলছে, মার্চের আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের কৌশলগত মজুদ ছিল 41.5 কোটি ব্যারেল। ইরান যুদ্ধের পর মজুদ থেকে সরবরাহ করে 5 কোটি ব্যারেল, যার অর্ধেকই ছাড়া হয় অভ্যন্তরীণ বাজারে, আর বাকি অর্ধেক রপ্তানি হয় বিভিন্ন দেশে। ফলে বর্তমানে মজুদ রয়েছে 36.5 কোটি ব্যারেল, যা 2024 সালের এপ্রিলের পর সর্বনিম্ন। শুধু জরুরি মজুদ নয়, দ্রুত খালি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেল ভান্ডারও। মূলত বিশ্ববাজারে মার্কিন তেলের মূল্য নির্ধারণ হয় ওকলাহোমার কুশিং কেন্দ্রকে ভিত্তি করেই। কেপলারের তথ্য বলছে, 7 সপ্তাহ আগে কুশিংয়ে প্রায় 3 কোটি 30 লাখ ব্যারেল তেল ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় 2 কোটি 45 লাখ ব্যারেলে, যা প্রয়োজনীয় কাজ চালানোর সর্বনিম্ন স্তর। শিগগিরই এটি পৌঁছাতে পারে 2 কোটি ব্যারেলে। জরুরি ও বাণিজ্যিক উভয় ধরনের মজুদ কমার পাশাপাশি বাড়ছে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি। গেল মাসে দৈনিক রেকর্ড 56 লাখ ব্যারেল রপ্তানি করে দেশটি। বর্তমানে তেলের মজুদ বিবেচনায় ওয়াশিংটন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে অভ্যন্তরীণ বাজারে দাম কিছুটা কমলেও আরও অস্থির হতে পারে বিশ্ববাজার। যদিও 2022 সালে জ্বালানির দাম নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে বিপুল তেল ছাড়ে বাইডেন প্রশাসন, যা নিয়ে বেশ সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এবার একই অভিযোগের তীর দেশটির 47তম প্রেসিডেন্টের দিকে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।